এবিস টিউটোরিয়ালের ৪৫তম পর্বে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ এই ৪৫তম পর্বে আমরা শিখব আমাদের ফিউচার টেন্স সম্বন্ধে ১২টা গোল্ডেন রুলসের মাধ্যমে। এর আগে যে পর্বগুলো গিয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তো একটু মনে করিয়ে দিই। ২৭ নম্বর পর্বে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, তাই তো? তারপর ৩১ নম্বর পর্বে আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর ৩৩-এ শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ৩৪তম পর্বে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম। এইভাবেই এগিয়ে গিয়ে আমরা পাস্ট টেন্স শিখেছিলাম 36। ৩৬তম পর্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম ৩৮, পাস্ট পারফেক্ট টেন্স ৩৯। এইভাবে পরপর বিষয়গুলো শেখার পর আমরা কিছু ক্লজেস অফ পারপাস, ক্লজেস অফ কম্প্যারিজনস, ক্লজেস অফ রিজন, টাইম, তাই তো? এগুলো মনে পড়ছে? এগুলো পরপর শেখার পর আমরা শিখলাম কন্ডিশনাল ক্লজেসের দুটো অংশ। যে দুটো অংশের মধ্য দিয়ে আমরা কন্ডিশনাল ক্লজ সম্বন্ধে খানিকটা ধারণা তৈরি করতে পারলাম। আমাদের বাকি ছিল ফিউচার টেন্স নিয়ে ক্লাস করা। তো আজকে এই ৪৫তম পর্বে আমরা ফিউচার টেন্স নিয়ে এসেছি এবং তার সঙ্গে নিয়ে এসেছি ১২টা গোল্ডেন রুলস। তো ফর্মটা কী হবে তোমাদের সবারই জানা আছে। ফর্ম হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল এবং সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে উইল এবং তার সঙ্গে ভার্ব বসে। ভার্ব শুধু ভার্ব রেখেছি কথাতে এই কারণেই যে ওটা হচ্ছে একদম ইনডিফাইন, একদম সাধারণ ভার্ব, মানে প্রেজেন্ট টেন্সে যে ভার্ব, সেই ভার্বের সেই ফর্মটা এখানে বসবে। ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু আগের পর্বগুলো সাহায্য নিতে হবে, তার জন্যেই ছোট্ট ভূমিকা করলাম। কিছু করার নেই, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে সুবিধা হবে কি পরপর পর্বগুলো তোমরা পেয়ে যাবে। আমাকে একটু ক্রস রেফারেন্সের দিকে যেতেই হচ্ছে। এই যে ফিউচার টেন্স, প্র্যাকটিক্যালি এই ফিউচার টেন্সটাকে আমরা একটা স্পেশাল ফর্ম অফ প্রেজেন্ট টেন্সও বলতে পারি। তার কারণটা হচ্ছে এটাই যে প্রেজেন্ট টেন্সে যেমন আমাদের অ্যামিজার ব্যবহার করা হয়, তেমনি এখানে ফিউচার টেন্সে শ্যাল বা উইল এটা ইন জেনারেল ব্যবহার করা হয়। তারপর পুরো ব্যাপারটাই কিন্তু একদম প্রেজেন্ট টেন্স যেভাবে থাকে সেরকমভাবেই চলতে থাকে। এবং তার জন্যেই আমরা যারা পরপর পর্বগুলো দেখে আসছি, মানে আমি তোমাদের রেফারেন্স দিচ্ছি 27 যে এপিসোডটা এবং 31st যে এপিসোডটা, 31তম এপিসোড, এই দুটো এপিসোডের মধ্যে আমরা আলোচনা করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে জায়গাগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই আলোচনাটা তোমরা দেখলেই বা শুনলেই বুঝতে পারবে যে সেখানে আমাদের এই যে ফিউচার টেন্স, এই ফিউচার টেন্সের নিয়ার ফিউচার টেন্সের বা নিয়ার ফিউচার সেন্সে, মানেতে, অর্থে আমরা এই প্রেজেন্ট টেন্সটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি এক্সাম্পলে এখানে রেখেছি দ্য বয়েজ স্টার্ট স্কুল অন মানডে। এই যে মানডেটা মানে খুব কাছাকাছি কোনো মানডে, সেখানে ছেলেদের স্কুলটা শুরু হবে। বা আই অ্যাম লিভিং টুনাইট, আই অ্যাম লিভিং টুনাইট, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে রাত্রে আমি বেরিয়ে যাচ্ছি, তো আজকে রাত্রি তো এখন আসেনি, তাহলে ফিউচার টেন্স, কিন্তু আমি শ্যাল বা উইল ব্যবহার করলাম না। ফলে এইভাবে এই ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা রয়েছে এপিসোড 27 এবং এপিসোড 31-এ। আমরা চলে যাই এবার সরাসরি আজকের ক্লাসে রুলসগুলোর জন্যে। রুলসগুলোর মধ্যে দেখো প্রথমে রয়েছে যে বলা হচ্ছে, দেখো ভার্বস অফ মুভমেন্ট। ভার্বস অফ মুভমেন্ট মানে ভার্বস অফ যে মুভমেন্টগুলো হবে সেখানে আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করতে পারবো কিভাবে, বা প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব কিভাবে। সেখানে দেখো গো আছে, কাম আছে, ড্রাইভ আছে, ফ্লাই আছে, ট্রাভেল আছে, অ্যারাইভ আছে, লিভ আছে, স্টার্ট আছে। এবং দেখো 2 নম্বর রয়েছে ভার্বস অফ পজিশন। ভার্বস অফ পজিশন মানে কি, কি অবস্থার মতো, মানে স্টে, রিমেইন এবং ডু আর হ্যাভ। 3 নম্বর যেটা রেখেছি, 3 নম্বরে ডু আর হ্যাভ, এই 3টে রুল একসঙ্গে আমরা ভাববো। এপিসোড 9 নম্বর এপিসোডে আমরা হ্যাভের ব্যবহারের 10 রুলস করেছি। এপিসোড 10 নম্বর 10th এপিসোডে আমরা ডু ব্যবহারের 12 রুলস করেছি। তো এই হ্যাভের 10 রুলস আর ডুয়ের ব্যবহারের 12 রুলস এপিসোড নাম্বার 9 এবং 10-এ আছে। ফলে তোমরা এই পরপর এপিসোডগুলো 27, 31
এপিসোড 9 এবং এপিসোড 10 যদি তোমরা দেখে ফেলতে পারো তাহলে তোমাদের পক্ষে সুবিধে হবে যে এই যে ভার্বস অফ মুভমেন্ট, এই ভার্বস অফ মুভমেন্টের ক্ষেত্রে গো, কাম, ড্রাইভ, ফ্লাই, ট্রাভেল, এই যে কথাগুলো বললাম, বা ভার্বস অফ পজিশনসের ক্ষেত্রে বা ডু এবং হ্যাভের ক্ষেত্রে আমরা কি বলছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্যান বি ইউজড। মানে ফিউচার টেন্স, ফিউচার সেন্সে মানে নিয়ার ফিউচার সেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। এক্সাম্পলের মধ্যে কি রেখেছি দেখো, আই অ্যাম গোয়িং হোম টু নাইট, ঠিক আগেরটার মতোই আই অ্যাম লিভিং টু নাইট। বা আরেকটা এক্সাম্পল দেখো, হোয়াট আর ইউ ডুইং নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডেতে তুমি কি করছো, মানে কি নির্দিষ্ট সময় যদি দিয়ে দিই তাহলেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারছি। এখানে আমাদের শ্যাল বা উইলকে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ছে না। চলে যাচ্ছি সরাসরি 4 নম্বর ব্যবহারে। 4 নম্বর ব্যবহার যে রুলটা রয়েছে দেখো, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে দিস মেথড অফ এক্সপ্রেসিং দ্য ফিউচার টেন্স ক্যান নট বি ইউজড উইথ ভার্বস হুইচ আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্স। এপিসোড 31, এপিসোড 31-এ যেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যারা দেখেছো তাদের তো মনে আছেই, যাদের দেখোনি তারা প্লিজ দেখে নাও, আবার সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি যে এটা ক্রস রেফারেন্স ছাড়া কিন্তু পড়ানো মুশকিল, তোমাদের পক্ষে বোঝাটাও কিন্তু মুশকিল হয়ে যাবে, অতএব প্লিজ দেখে নেবে যে আমরা ওখানে করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কতগুলো ক্রিয়াপদ রয়েছে, যে ক্রিয়াপদগুলোকে আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। আমি জাস্ট একটা ছোট্ট ইন্ডিকেশন এখানে রেখেছি, তোমরা এপিসোড 31টা পুরোটা দেখে নিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে দিস মেথড, এই যে যেগুলোকে আমি এইমাত্র ব্যবহার করলাম, যে হোয়াট আর ইউ ডুইং নেক্সট স্যাটারডে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা যাবে, যতগুলো ক্রিয়াপদের কথা বললাম, মানে ভার্বস অফ মুভমেন্টের কথা বললাম, ভার্বস অফ পজিশনের কথাগুলো বললাম, এগুলো যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে, তেমনি এপিসোড 31-এ যে আলোচনাটা করা আছে সেখানে যে ক্রিয়াপদগুলোকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যাবে না, সেখানে কিন্তু আমাদের বাধ্য হয়েই ফিউচার টেন্স ব্যবহার করতে হবে এবং কোনো কোনো জায়গায় সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। সো প্লিজ এপিসোড 31টা আরেকবার দেখে নাও, যারা দেখোনি তারা সাবস্ক্রাইব করো, যাতে পরপর তার বিষয়গুলোকে বুঝতে পারো। চলে যাচ্ছি আমরা 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মে দেখো বলা হচ্ছে যে বি গোয়িং টু, এই যে বি গোয়িং টু, বি মানে বলো, মানে বিভার্ব, হ্যাঁ থ্যাংক ইউ। এই বিভার্বের ব্যবহারগুলো আমরা পেয়েছি আমাদের অনেক আলোচনা ছিল, সেখানে আমরা 7 নম্বর এপিসোডে আমরা পেয়েছিলাম বিভার্বের 16টা নিয়ম। একটু দেখে নিও, দেখো প্লিজ একটু দেখো, হ্যাঁ না দেখলে চলবে না। তো বি গোয়িং টু মানে কোনো বিভাবকে রেখে যদি গোয়িং টুকে ব্যবহার করা হয় তাহলে ইন্টেনশনও বোঝায় এবং প্ল্যানও বোঝায়। একটা ইন্টেনশন মানে একটা ইচ্ছে বা একটা প্ল্যান, পরিকল্পনা, এটাকে বোঝায়। যেমন আই অ্যাম গোয়িং টু বিল্ড আ গ্যারেজ, আমি একটা গ্যারেজ তৈরি করতে চলেছি, তার মানে কাজটা করিনি, করবো। বাংলাতে দেখো করবো, ফিউচার টেন্সে কথা বললাম, কিন্তু এখানে কিন্তু আমরা কি করলাম, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম। চলে যাচ্ছি 6 নম্বরে, ইন কেস অফ নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করছি দেখো, যে হি ওন্ট মানে উইল নট রিজাইন, সে রিজাইন করবে না, রিফিউজ করেছে। আরটা বললাম হি ইজ নট গোয়িং টু রিজাইন, দেখো ডাজ নট ইন্টেন্ড টু রিজাইন। যখনই রাখছি যে হি ইজ নট গোয়িং টু রিজাইন, তার মানে সে রিজাইন করতে যাচ্ছে না, মানে সে রিজাইন করবে বলে মনে হচ্ছে না। ডাজ নট ইন্টেন্ড টু রিজাইন, এই যে বাংলা আমি বললাম, সে পদত্যাগ করবে বলে মনে তো হচ্ছে না, তাহলে হি ইজ নট গোয়িং টু রিজাইন। আর পরিষ্কার যে ডেফিনেটলি বলি যে সে পদত্যাগ করবে না, তাহলে পরিষ্কার কি লিখব, হি ওন্ট বা হি উইল নট রিজাইন। ঠিক আছে, দেখো একটু পার্থক্য দিকে আমি এসে যাচ্ছি। এবার দেখো আমরা চলে যাচ্ছি 7 নম্বর নিয়মে, সেখানে একই রকম দেখো বি গোয়িং টু, এটাকে ব্যবহার করছি এক্সপেক্টেড টু হ্যাপেন, যেটা আশা করা যাচ্ছে যেটা ঘটবে। যেমন এক্সাম্পলে কি বলছি, ইটস গোয়িং টু রেইন, বৃষ্টি হতেই পারে, মানে যে অবস্থা আকাশে দেখতে পাচ্ছি বৃষ্টি তো হবেই, ফলে ইটস গোয়িং টু রেইন, ফলে এরকম যখন থাকবে যেটা ঘটতে পারে বা ঘটতে চলেছে, যদিও তার মানেটা বা সেন্সটা, প্রয়োগের জায়গাটা ফিউচার টেন্সে, তবু সব জায়গাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি। এখানে দেখো নোট রয়েছে, দেখো নোটে কি বলছি না, বি গোয়িং টু ক্যান বি ইউজড উইথ ভার্বস
এই যে বি গোয়িং টু মানে বিভাবকে রেখে গোয়িং টুকে আমি ব্যবহার করব, এটা ফিউচার মানেতে বোঝাবার জন্যে আমি অন্যান্য ভার্বের সাথেও এটাকে ব্যবহার করতে পারি। কোন কোন ভার্বের সাথে ব্যবহার করতে পারি না, বি শিওর, অ্যাফ্রেড, বিলিভ, থিঙ্ক, এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর সাথেও ফিউচার সেন্সে আমি বি গোয়িং টুকে সাথে নিয়ে মনের ভাবকে প্রকাশ করতে পারি। যেমন আই অ্যাম শিওর বা আই বিলিভ বা আই থিঙ্ক সি ইজ গোয়িং টু ফেইন্ট। এই যে আই অ্যাম শিওর, আই বিলিভ বা আই থিঙ্ক শি ইজ গোয়িং টু ফেইন্ট, এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটতে চলেছে আগামীতে, কিন্তু সেখানে আমরা এই যে শিওর বা অ্যাফ্রেড বা বিলিভ বা থিঙ্ক এর সাথে গোয়িং টুকে ব্যবহার করতে পারলাম। এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। সেখানে এই যে তাহলে এটা মনের মধ্যে প্রশ্ন আসেই যে তাহলে কি স্যার শ্যাল উইলের ব্যবহার কোনো জায়গাতে নেই? সবই তো দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, বা যাদের এপিসোড 31টা মনে আছে বা 27 ভালো মনে আছে তারা বলবে তাহলে তো স্যার সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার কিছু লাগছেই না। নিশ্চয়ই লাগবে। আমরা আস্তে আস্তে জায়গাগুলোতে চলে আসি যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি না থাকে বিষয়টার মধ্যে। তার জন্যেই আমি একটুখানি হলেও আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফিউচার টেন্সে কোথায় কোথায় ব্যবহার করবো সেটাকে একটুখানি আলোচনা করেছি। এবার চলে যাচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে দেখো বলা হচ্ছে উইল ভার্সেস বি গোয়িং টু। এই যে বি গোয়িং টুকে আমরা ব্যবহার করছি, এটাকে উইল কোথায় করব, বি গোয়িং টু কোথায় করব, সেটাকে একটুখানি আমরা আলোচনা করেছিলাম একটু আগেই। আবার দেখো এখানে আলোচনা করছি দ্য লিফট ইজ গোয়িং টু ব্রেক ডাউন। আবার এটাই দেখছি দ্য লিফট উইল ব্রেক ডাউন। মনে পড়ছে একটু আগে যেটা আমরা বললাম, সেখানে আমরা কি বলেছিলাম যে হি উইল নট রিজাইন, হি ইজ নট গোয়িং টু রিজাইন। সেখানে রিফিউজ করা আর যার মনে হচ্ছে না যে রিজাইন করবে, তো এই জায়গাটা মনে হওয়া মানেটা ছিল। এখানে দেখো কি বলছি, সময়টাকে নিয়ার ফিউচার আর ইন জেনারেল ফিউচার। দ্য লিফট ইজ গোয়িং টু ব্রেক ডাউন, লিফটটা মনে হচ্ছে ভেঙে পড়বে। যে মনে হচ্ছে ভেঙে পড়বে, এটা তো আউট অফ নাথিং মনে হচ্ছে না। তার মানে লিফটটা থেকে আমার ঘর ঘর করে কোনো আওয়াজ হচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, যেটাকে দেখে আমার মনে হচ্ছে লিফটটা ভেঙে পড়বে বা একদম খুবই নিয়ার ফিউচার। কিন্তু যদি আমি একটা কোনো কোম্পানি বা একটা সুসস্তা করে লিফট লাগিয়েছে, বেশি দিন টিকবে না, ইন জেনারেল ওয়েতে বলতে চাচ্ছি, সেখানে কি বলছি দ্য লিফট উইল ব্রেক ডাউন, যে এই লিফট তো ভাই থাকবে না, চলবে বলে মনে হয় না, এ তো ভেঙে পড়বে। তো এই যে এ তো ভেঙে পড়বে, তখন সেই অবস্থার মধ্যে সে লিফটটা তো দাঁড়িয়েও থাকতে পারে, তার কোনো আওয়াজ আমি পাইও নি, কিন্তু বাদবাকি অন্যান্য ফিচার্স যেগুলো সেগুলোকে দেখে শুনে আমার মনে হলো এই লিফট বেশি দিন টিকবে না। ইন দ্যাট কেস কিন্তু আমরা উইলকে ব্যবহার করতে পারছি। চলে যাচ্ছি 9 নম্বরে। টু এক্সপ্রেস দ্য স্পিকার্স ওপিনিয়ন্স, অ্যাসাম্পশনস, স্পেকুলেশনস। আমরা দেখো দুটো জায়গায় রেখেছি যে থিঙ্ক, নো, বিলিভ, ডাউট, সাপোজ, অ্যাসিউম, এক্সপেক্ট, হোপ, বি অ্যাফ্রেড, ফিল শিওর, ওয়ান্ডার, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো এবং অ্যাডভার্বস, এটা ভার্ব এবং এটা অ্যাডভার্ব। 2 নম্বরে দেখো অ্যাডভার্ব রয়েছে যে প্রবাবলি, পসিবলি, পারহ্যাপস, শিওরলি, এগুলোকেও নিয়েও আমরা কিন্তু ক্যান অলসো বি ইউজড, এগুলোকেও ব্যবহার করতে পারবো। এক্সাম্পলে কীরকম দেখো রাখলাম, আই অ্যাম শিওর হি উইল কাম ব্যাক। এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে নিশ্চিত হি উইল কাম ব্যাক। বাই সাপোজ দে উইল সেল দ্য হাউস, আমি মনে হয় তারা বাড়িটা বিক্রি করে দেবে। দে উইল প্রবাবলি ওয়েট ফর আস, তারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে। তা বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি আমাদের যে ফিউচার টেন্সে যেটা আমি বলছি সেই কথাটাও তো প্রবাবল হতে পারে, মানে হতে পারে বা নাও হতে পারে, হবেই এমন কোনো মানে নেই। তো সেই জন্যই আমরা রেখেছিলাম যে ওপিনিয়ন্স বা অ্যাসাম্পশনস বা স্পেকুলেশনস, এসব জায়গাতে মানে বোঝাবার জন্যে ওই ক্রিয়াপদগুলো রাখতে পারি, যেমন থিঙ্ক, নো, বিলিভগুলো বললাম, সেগুলো অ্যাডভার্বগুলো রাখতে পারি, তাই তো, এবং সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি ফিউচার টেন্সের সাথে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো প্লিজ সাবস্ক্রাইব। আমাদের আরও অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো আমরা দেখে নিই। আমাদের 10 নম্বর নিয়ম আমরা কি বলছি না, হ্যাবিচুয়াল অ্যাকশনস অর নর্মাল অ্যাকশনস। হ্যাবিচুয়াল অ্যাকশনস অর নর্মাল অ্যাকশনস মানে কি, নর্মাল সিকোয়েন্স অফ অ্যাকশনস, একটা করলে আরেকটা হয়ই, এই যে জায়গাগুলো এটা হবেই, এই যে দেখো বাংলায় বললাম হবেই, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ফিউচার টেন্স ব্যবহার করতে পারি, মানে কি শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। স্প্রিং উইল কাম এগেইন,
আবার বসন্ত আসবে। কখনই আমি এটা বলতে পারি না ইজ গোয়িং টু কাম, তাই না? না, ওটা গোয়িং টু কাম না, এমন নিয়ার ফিউচারে আসবে না, ওটা যখন আসা তখনই আসবে। এই যে জায়গাগুলো, বা বার্ডস উইল বিল্ড নেস্টস, পার্থক্যটা বোঝা যাচ্ছে? এই যে নিয়ার ফিউচার বলে কোনো কিছু যেমন লিপটাকে ভেঙে পড়তে পারে, নিয়ার ফিউচার যেটা বলে দিতে পারছি, এটা স্প্রিং আসবে ওরকম নয়, বা বর্ষাকাল আসবে তেমন নয়, বসন্ত আসবে, যখন আসা তখনই আসবে। কিন্তু আমি কীভাবে বললাম যে স্প্রিং উইল কাম এগেইন, আবার বসন্ত আসবে, দুঃখ করো না, বসন্ত আবার আসবে, কিন্তু এক্ষুনি এসে যাবে এটা কোনো বলতে পারি না। তেমনি পাখিরা বাসা তৈরি করে, করবে, এমন না যে পাখিরা বাসা তৈরি করবে না। এই যে নর্মাল যে অ্যাকশনস বা হ্যাবিচুয়াল যে অ্যাকশনস, এই বোঝাবার জন্যে আমরা একেবারে সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করতে পারি, তাই তো? এবার আমরা দেখো চলে যাচ্ছি যে দ্য এপিসোড দ্য ফিউচার টেন্স ইজ ইউজড উইথ ক্লজেস অফ কন্ডিশন, আমাদের এপিসোড 43 অ্যান্ড 44, তাই তো? আর টাইম অ্যান্ড পারপাস এপিসোড 40 অ্যান্ড 42। তার মানে কি দেখো 40, 42, 43, 44, এই চারটে এপিসোড কিন্তু ভালো করে দেখে নাও। যা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে টাইম, পারপাস, কন্ডিশন, এই যে জায়গাগুলো রয়েছে এবং ফিউচার টেন্সে এখানে কীভাবে ব্যবহার করছি সেখানে ডিটেলসে আলোচনা রয়েছে। আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি। ইফ আই ড্রপ দ্য গ্লাস ইট উইল ব্রেক, কন্ডিশন রাখলাম, যদি আমি এই গ্লাসটাকে ড্রপ করে দিই এটা ভেঙে যাবে, তাই না? হোয়েন ইট গেটস ওয়ার্মার দ্য স্নো উইল স্টার্ট টু মেল্ট, গরম পড়লে বরফ গলে যাবে। হোয়েন ইট গেটস ওয়ার্মার দ্য স্নো উইল স্টার্ট টু মেল্ট। ওই এপিসোডগুলো তোমরা প্লিজ একটু ডিসকাস করে নাও নিজেদের মধ্যে, তাহলে খুব সুবিধে হবে, কোথাও কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। আমি এগিয়ে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে দেখা রয়েছে ভার্বস অফ সেন্সেস, ইমোশন, থিঙ্কিং, পজেসিং টেক ফিউচার টেন্স। ফিউচার টেন্স কী নেবে না সেন্সেস অফ ইমোশন, আমাদের থিঙ্কিং, এই যেগুলো আছে সেগুলোতে আমরা কি করব, ফিউচার টেন্সকে ব্যবহার করব। যেমন আমাদের এক্সাম্পল রয়েছে হি উইল বি হিয়ার অ্যাট 6, 6টার মধ্যে সেখানে চলে আসছে। হি উইল হ্যাভ টাইম ফর টি, আমাদের চা পান করার সময় থাকবে, উইল হ্যাভ টাইম ফর টি। তো দেখো এই যে আমাদের 12টা নিয়ম, যে এই প্রথমেই বলছিলাম গোল্ডেন রুল, সেই গোল্ডেন রুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন এপিসোডগুলো ক্রস রেফারেন্স তো দিতে হচ্ছে, আমার কিছু করার নেই। দেখো অনেকগুলো এপিসোডে ক্রস রেফারেন্স আমরা এখানে দিয়েছি, আমাদের সেই 27 নম্বর দিয়েছি, 31 নম্বর দিয়েছি, 9 নম্বর এপিসোড দিয়েছি, 10 নম্বর দিয়েছি, তাই তো? তবে শেষে যেটা দিলাম এই 40, 42, 43, 44, এই যে এপিসোডগুলোকে একটুখানি দেখে নিও, সাবস্ক্রাইব করলেই পরপর সব তোমরা পেয়ে যাবে। এই 12টা গোল্ডেন রুল আমরা আলোচনা করলাম, এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে। এরপরে দেখো রয়েছে দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং দ্য ফিউচার পারফেক্ট টেন্স। প্র্যাকটিক্যালি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার বা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার খুবই সাধারণ, ফলে ডিটেলস আলোচনার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আমি সামান্য একটু আলোচনা তোমাদের করে দিচ্ছি। যেমন শ্যাল বা উইল যেমন থাকে ফিউচার টেন্সে যশ থাকবেই, আর তার সঙ্গে কি থাকবে, একটা বি থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে কী থাকলো, শ্যাল উইল যেমন প্রয়োগ করা তেমন আমরা প্রয়োগ করব, তার সঙ্গে বি থাকবে আর ভার্বে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বে আইএনজি থাকবেই, আমরা জানি যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি ছিল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের সাথে আইএনজি থাকবে। ওখানে প্রেজেন্ট টেন্সে কী ছিল মনে পড়ছে প্লিজ, অ্যামিজার ছিল, ওয়াজ ওয়ারে ছিল পাস্ট টেন্সে, এখানে শ্যাল উইল থাকবে, কোনো অসুবিধে নেই। আর বি তো থাকতে হবে, কেন শ্যাল উইল তো থাকবে, আবার শ্যাল উইল তো হতে পারে না, ফিউচার টেন্স বোঝাবার জন্য শ্যাল উইল তো থাকতেই হবে, তাই না? ইন জেনারেল শ্যাল উইল থাকবে। তাহলে আমি কন্টিনিউয়াস টেন্সের জন্য যেমন ওয়াজ ওয়ার ব্যবহার করেছিলাম বা অ্যামিজার ব্যবহার করেছিলাম, এখানে অ্যামিজার বা ওয়াজ ওয়ার ব্যবহার হয়ে গেছে বলে সরাসরি বি নিজেই চলে আসে, ফলে শ্যাল বি বা উইল বি এগুলো ব্যবহার করা হয়। আর এক্সাম্পল দিয়ে দিই, যেমন হোয়েন ইউ অ্যারাইভ দে উইল স্টিল বি কুকিং দ্য মিল, তুমি যখন আসবে তখন তারা রান্না করতে থাকবে, ফিউচারে কন্টিনিউ করবে, তাই না? স্টিল বি কুকিং দ্য মিল, ফলে কি হচ্ছে দে উইল, দেখো উইল হলো, বি হলো, কুকের সাথে আইএনজি হয়ে গেল। ব্যবহারটা মোটামুটি দেখো দুরকম তাহলে হয় যে ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অর্ডিনারি কন্টিনিউয়াস টেন্স,
ভবিষ্যতে কোনো কিছু কন্টিনিউ করবে এবং কোনো পরিকল্পনা থাকলে সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর দেখো 2 নম্বর ব্যবহারে দেখো রয়েছে ক্যান এক্সপ্রেস আ ফিউচার উইদাউট ইন্টেনশন। কোনো ইন্টেনশন নেই, কিন্তু জাস্ট মানে হতে পারে বা চলতেই পারে এমন কোনো একটা ব্যাপার। যেমন মনে করে এখানে যে রান্না করছিল, কোনোটা ইচ্ছে করে রান্না করে যাচ্ছিল তা কিন্তু নয়, তাই না? রান্নাটা চলছিল, তো কী করা যাবে? তুমি যখন আসছিলে, ওয়েন ইউ অ্যারাইভ দে উইল স্টিল বি কুকিং দ্য মিল, তখনও তারা রান্না করতেই থাকবে। এই জায়গাটার মধ্যে কোনো ইন্টেনশন নেই, এরকম ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি। আর চলে যাচ্ছি দ্য ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে তারপর কী হবে, তোমার ফিউচার যখন শ্যাল বা উইল হতেই হবে, তাই তো? আবার পারফেক্টের জন্য আমাদের হ্যাভকে আনতেই হবে, হ্যাভকে আমাকে আনতেই হবে। আর ভার্বের সেই পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী একই রকম নিয়ম কী রাখবো আমরা, বলো প্লিজ, বলো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, থ্যাংক ইউ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে কী হলো, শ্যাল বা উইল যেমন থাকা তেমন থাকছে, হ্যাভ থাকছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকছে, যেমন কি না আমাদের প্রেজেন্ট পারফেক্টে ছিল বা পাস্ট পারফেক্টে ছিল। খুবই সহজ, কোনো অসুবিধে নেই। এবার ঘটনা হচ্ছে যে তার ব্যবহারটা করব কীরকম জায়গাতে। দেখো প্রথমে একটা বিষয় ভাবো, আমরা রেখেছি কি আগে দেখা যাক, যে দিস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার। মানে কি বলতে চাইল, দেখো বাংলাতে দেখো রয়েছে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে অধিকতর অতীতকাল বোঝাবার জন্যে। দুটো কাজ ভবিষ্যতে ঘটবে, তার মধ্যে বেশি অতীত যেটা, সেটাকে ঠিক মনে পড়ছে, আমি ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের আগে যে ক্লাসগুলোতে ছিল, সেখানে আমি বলেছিলাম যে পারফেক্টটা থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানের অতীত, পাস্ট পারফেক্ট মানে অতীতের অতীত। সিমিলারলি তাহলে ফিউচার কি হবে, ফিউচার পারফেক্ট মানে হবে ভবিষ্যতের অতীত, তাই তো? তাহলে সেখানে আমরা দেখো মনে করো রহিম উইল হ্যাভ হ্যাড ডান দিস বিফোর ইউ কাম। তো তুমি আসবে, এটা ভবিষ্যতে, আর রহিম তার মধ্যেই কাজটা করে ফেলবে। তো তুমি আসবে যখন, তার আগেই সে কাজটা করে ফেলছে, অতএব সেই কাজটাকে আগেই যদি কাজটা করে ফেলে, তাহলে সেখানে কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট টেন্স। বলে রহিম উইল হ্যাভ হ্যাড ডান দিস বিফোর ইউ কাম। ইউ কাম মানে ইউ উইল কাম আর কি, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, আর আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, অতএব ওটা নিয়ে বকবক করে লাভ নেই। ফলে আমাদের ফিউচার টেন্সের একটা ক্লাসের মাধ্যমেই আমরা 12টা রুল যেমন আমরা শিখলাম, ঠিক তেমনিভাবে আমরা শিখে নিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোথায় ব্যবহার করব এবং ফিউচার পারফেক্ট টেন্সে কোথায় ব্যবহার করব। সো ওকে ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার করো, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে। ওকে প্লিজ, থ্যাংক ইউ, টেক কেয়ার।